দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। বন্যার কারণে যে সাময়িক সংকট দেখা দিয়েছে তা সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশ এখন অভাবে নয়, সাময়িক একটি বিপত্তি হয়েছে, এই বিপত্তি আমরা অতিক্রম করব। তাতে অতিরিক্ত পয়সা লাগতে পারে, সেটাও আমরা খরচ করার সামর্থ্য এখন আমাদের আছে। দেয়ার ইজ নো ফুড ক্রাইসিস অ্যান্ড দেয়ার উইল নট বি এনি ফুড ক্রাইসিস ইন দি কামিং ডেজ। এমন অর্থনৈতিক অবস্থা এখন আছে যে ক্রাইসিসটা সামনে এসেছে এই বন্যার কারণে, সেটা মোকাবেলা করতে আমরা সক্ষম, এবং এই ব্যাপারে আপনাদের কোনো ধরনের চিন্তা থাকা উচিত নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। সেই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপরও জোর দিয়েছেন তারা। এছাড়া না ভোটের পক্ষে সায় দেন বেশিরভাগ সাংবাদিক। এদিকে নির্বাচন কমিশন সচিব বলেছেন, কমিশনের ভূমিকার প্রশংসা করেছেন সাংবাদিক নেতারা। নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সকাল 10টায় সংলাপ শুরু হয়। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুদিনব্যাপী সংলাপের প্রথম দিনে অংশ নিয়েছেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। তাদের মধ্যে রয়েছেন প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, মানবজামিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। তথাকথিত পর্যবেক্ষক দল এগুলো এনজিও করে, এরা বিদেশের সাম্রাজ্যবাদী শক্তির পয়সায় চলে এবং এই দেশে তারা সরকার পরিবর্তন করতে চায়, তাদের পছন্দ মতো একটি সরকারকে বসাতে চায়। তো এই যে পর্যবেক্ষক নামে এরা মেয়েদের যারা একটু বয়স্ক তাদেরকে বলে আপনারা এইখানে ভোট দেন, বা বিভিন্নভাবে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। একটি নির্বাচন করতে হলে যে ধরনের পরিবেশ দরকার সেটি এখনো তৈরি হয়নি। ফলে এক্ষেত্রে নানা রকমের প্রস্তাব এসছে, সেনা মোতায়েনের প্রস্তাব এসছে পক্ষে বিপক্ষে, না ভোটের পক্ষে বিপক্ষে প্রস্তাব এসছে। বিশেষ করে সংখ্যালঘুদের বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে এসছে, যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটদানে যাতে সবাই নিরাপদে যেতে পারে। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতে হবে এবং রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন করতে হবে। কাজেই সবাই এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে রাজনৈতিক দলগুলির আস্থা অর্জন করতে হবে, রাজনৈতিক দলগুলিকে যাতে সবাই নির্বাচনে আসেন, এবং অন্য যে সকল বিষয়গুলি আছে সেগুলি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে। হোলি আর্টিজানের হামলার পর জঙ্গি বিরোধী অভিযানে অনেক নিহত বা গ্রেপ্তার হয় দিশা হারিয়ে ঢাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। মফস্বলে ছড়িয়ে পড়া সেই জঙ্গিরা আবারও ঢাকায় ঢুকতে চাচ্ছে, এ ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। একক আত্মঘাতী জঙ্গি পাঠিয়ে ঢাকায় নাশকতার পরিকল্পনার কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, জঙ্গিরা কোনো পরিকল্পনাই কাজে লাগাতে পারবে না। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পর একের পর এক জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার একাধিক আস্তানা গুড়িয়ে দিলে দিশা হারিয়ে মফস্বলে ঘাঁটি গাড়ে জঙ্গিরা। এরপর ঢাকার বাইরেও পরিচালিত হয় বেশ কয়েকটি জঙ্গি বিরোধী সফল অভিযান। মঙ্গলবার জাতীয় শোক দিবসের দিনে রাজধানীর পান্থপথে পুলিশের অভিযানের মুখে আত্মঘাতী হয় খুলনা থেকে আসা জঙ্গি সাইফুল ইসলাম। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলছেন, মফস্বল থেকে ঢাকায় নাশকতার পরিকল্পনা নিয়ে এসেছিল সাইফুল। এখন এই পরিকল্পনাই করছে জঙ্গিরা। তারা মরিয়া হয়ে উঠেছে একটা হামলা করার জন্য, এবং সেই হামলাটা তাদের সংগঠনের অস্তিত্বের প্রয়োজনে, অর্থাৎ তারা যে টিকে আছে সেটা দেখানোর জন্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অভিযানের মুখে ঢাকা ছাড়া জঙ্গিরা আবার ঢাকায় ফিরতে চাইছে, কারণ নাশকতা চালাতে জঙ্গিদের জন্য ঢাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে এই প্রচেষ্টার অংশ হিসেবে হয়তো তাকে একটা, আমরা কিছু বলি যে জঙ্গি সংগঠনের সাথেও একটা লোন ওলফ ট্যাকটিক্স বলে একটা কথা আছে, একক জঙ্গি প্রেরণ করা, আত্মঘাতী হওয়া। তো এটি তার একটি হতে পারে। ঢাকা সবসময় জঙ্গিদের একটা আকর্ষণ থাকবে, কারণ এটা বাংলাদেশের রাজধানী। কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আমাদের এটা চালিয়ে যেতেই হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, ফলে কোনো নাশকতার পরিকল্পনাই কাজে লাগাতে পারবে না জঙ্গিরা।
এই ষড়যন্ত্রকারীরা যেখানেই যাচ্ছে সেখানেই ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের মানুষ এই যে সন্ত্রাস জঙ্গিবাদ চায় না, তারই প্রমাণ হলো এত চেষ্টার পরেও তারা কিছুই করতে পারছে না, ইনশাল্লাহ পারবেও না। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন অগাস্ট বাইটে নিহত জঙ্গি সাইফুলের রাজনৈতিক সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সাইফুলের সঙ্গীদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের শব্দ দূষণ রোধে 10,000 হাইড্রোলিক হর্ন জব্দ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সে নিউ জিএমবিতে সদ্য যোগদান করেছিল এবং তাকে ইস্তেহাদি হামলার জন্য নিউ জিএমবির কর্তৃপক্ষের থেকেই তাকে নিয়োজিত করা হয়েছিল। তার রাজনৈতিক সংশ্লিষ্টতা কতটা রয়েছে সেটা প্রাথমিকভাবে ইন্সপেক্টর জেনারেল বলেছেন, তবে এটাকে নিশ্চিত করার জন্য আরও তদন্তের প্রয়োজন। বাংলাদেশে বড় ধরনের কোনো হুমকি, নিরাপত্তা ঝুঁকি নেই। কোরবানির ঈদে লাভের আশায় গরু পালন করলেও হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে তারা। প্রায় 2,000-এর বেশি মাছের ঘের পানিতে ভেসে যাওয়ায় আর্থিক লোকসানের আশঙ্কায় মৎস্য ব্যবসায়ীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে 9টি উপজেলার 800-র বেশি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বসত বাড়িতে পানি ওঠায় অনেকেই গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় গরু পালন করলেও হঠাৎ বন্যায় বেড়েছে খড় ও গোখাদ্যের দাম। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। আর ঈদের যে প্রোগ্রামটা করছে, যে ঈদের মগান 70,000 80,000 টাকা করে একটা গরু বেচবো, সেটাও পারতেছি না। এখন এই খাওয়ায় গরুর চেহারা পড়ে যাইতেছে। গরু তো বেচাবো আমরা 400 টাকাও কম পাবো, এখানে গরু এসে খারাপ হয়ে গেল, হাতে দিবে পাই না। একই চিত্র লালমনিরহাটের। তিস্তা ও ধরলার তীব্র স্রোতে অনেক খামারির গবাদি পশু ভেসে গেছে। আমি খুব কষ্টের উপরে আছি বাবা, আমি গরু গরিনে খুব অশান্তির উপরে আছি। খামারে 10টা গরু ছিল, তার মধ্যে 3টে গরু আমার ঢলায় ভেসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি চরম লসের মধ্যে পড়ে গেছি। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার 2,000-এর বেশি মাছের ঘের। এতে আর্থিক লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছে ঘের মালিকরা। 80 লক্ষ টাকা ব্যয় হয়েছে এখানে। আর আমাদের এই আজকে এই ওভারফ্লো হওয়াতে আজকে আমাদের এই ক্ষয়ক্ষতিটা বেশি পরিমাণে হয়ে গিয়েছে। প্রায় 13 বিঘা জমির মধ্যে মাছের প্রজেক্ট আমার। এই প্রজেক্টটা পুরোটাই ভাসে গেছে। এই প্রজেক্টে মোটামুটি আপনার 25 থেকে 30 লক্ষ টাকা মতো আমার ইনভেস্ট। সরকারি হিসেবে লালমনিরহাটে বানভাসীর পরিবারের সংখ্যা প্রায় 4 লাখ। এদিকে রাজশাহীতে অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি। ফারাক্কার 16টি গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে, ফলে আতঙ্কিত রাজশাহী মানুষ। এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে বড় ধরনের বন্যার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। টানা বর্ষণ ও উজানের ঢলে বেড়েছে শিব ও বারনই নদীর পানি। এ দুটি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহীর মোহনপুর ও বাগমারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকেছে কয়েকটি গ্রামে। পদ্মার পানিও বাড়ছে। গত 4 দিনে পানি বেড়েছে 25 সেন্টিমিটারের বেশি। পানি বাড়ার এ ধারা চলতে থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাজশাহীতে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। পদ্মা কিন্তু এখনো ড্যাঞ্জার থেকে 1.5 মিটার নিচে আছে। আমাদের গ্যাঞ্জেস বেসিনে কিন্তু পানি প্রতিদিনই বাড়ছে। এখন যেমন গতকালকে 25 সেন্টিমিটার বাড়ছিল, আজকে বাড়ছে 13 সেন্টিমিটার। শুকনো আর বন্যা দুই সময়ে ফারাক্কা এই অঞ্চলের মানুষের কাছে আতঙ্কের নাম। ফারাক্কা 16টি গেট খুলে দেওয়ায় পদ্মায় অস্বাভাবিক হারে পানি বাড়ছে। তবে ভারতের সঙ্গে এই নিয়ে কথা বলা হবে বলে জানালেন এই সংসদ সদস্য। ফারাক্কার সব বাঁধ খুলে দেওয়াটা অনুচিত হবে এবং এ ব্যাপারে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তবে বন্যা হলেও রাজশাহীর মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। তার দাবি, বন্যা মোকাবেলায় গতবারের তুলনায় এবার তাদের প্রস্তুতি আরও ভালো আছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো পর্যাপ্ত ম্যাটেরিয়ালস, ব্যাগ, ব্লক আমাদের হাতে আছে এবং আমরা অ্যালার্ট আছি। ওয়াটার বোর্ড সব জায়গায় কাজ করতেছে। আশা করি যে পাবলিকের শঙ্কিত হওয়ার কিছু নয়, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তবে পদ্মার হঠাৎ আগ্রাসী রূপে নিশ্চিত হতে পারছেন না রাজশাহীর মানুষ।